আমরা আজকে পড়বো চ্যাপ্টার 9। আর আমাদের আজকে মেথড হচ্ছে দ্য অডিও লিঙ্গুয়াল মেথড, যেটাকে আমরা আর্মি মেথডও বলে থাকি। when language teaching is conducted by giving instruction, যখন নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে ভাষা শেখা হয়, ওইটাকেই অডিও লিঙ্গুয়াল মেথড বলে। ইট ইজ কল্ড দ্য অডিও লিঙ্গুয়াল মেথড অর আর্মি মেথড। রাইট ডাউন দ্য হিস্ট্রি অফ ইমপ্লিমেন্টিং আর্মি মেথড। আর্মি মেথড ইমপ্লিমেন্টের প্রয়োগের যেই হিস্ট্রি, সেইটাকে লিখতে বলা হলে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বা চলাকালীন সময়ে বলা যেতে পারে, দ্য সোলজার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ গ্যাদার টুগেদার ফর এ কমন পারপাস। বিভিন্ন দেশের সোলজাররা, সৈনিকেরা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এক জায়গায় একত্রিত হয়। অ্যাজ দে কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, যেহেতু তারা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসে একত্র হয়েছে, দেয়ার ওয়ার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, আর এ কারণেই তাদের মধ্যে একটি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, ভাষাগত ব্যবধান ছিল বা বাধা ছিল। দ্য সোলজার কুড নট কমিউনিকেট উইথ দ্য কমান্ডার্স, তারা এসে তাদের যে কমান্ডার ছিল তাদের সাথে কমিউনিকেট করতে পারতো না ভাষাগত ব্যারিয়ারের কারণে। সো দে নিডেড এ কমন প্ল্যাটফর্ম টু কমিউনিকেট উইথ ইচ আদার, আর এই কারণেই তাদের জন্য একটি কমন প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল বা কমন কিছু ভাষার প্রয়োজন ছিল, যার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। ফ্রম দ্যাট নেসেসিটি দ্য আর্মি মেথড এমার্জড, আর এই প্রয়োজন বোধ থেকেই আর্মি মেথডের সূচনা হয় বা উত্থাপন করা হয়। The objective of this method is to carry up the commands of the commander in the target language. আর এই মেথডের অবজেক্টিভ হচ্ছে যে নির্দিষ্ট কিছু কমান্ডের মাধ্যমে তারা ল্যাঙ্গুয়েজ শিখবে। ট্রেনিং, ড্রিলিং অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ার গিভেন ইম্পর্টেন্স ইন দিস মেথড। আর এই মেথড প্রয়োগের সময় ট্রেনিং, ড্রিলিং এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। চার্লস ফ্রাইস প্রপাউন্ডস দ্য আর্মি মেথড, আর এই মেথডটির সূচনা করেছেন চার্লস ফ্রাইস নামক ব্যক্তি। আর এই যে ড্রিলিং কাকে বলে, ড্রিলিং হচ্ছে ইনস্ট্রাকশন অর ট্রেনিং ইন মিলিটারি এক্সারসাইজ। ফিচার্স গুলো কি কি, এই মেথডের বৈশিষ্ট্যগুলো কি কি? ডায়ালগ টাইপ ম্যাটেরিয়াল ইজ ইউজড। ডায়ালগ টাইপ যে সমস্ত ম্যাটেরিয়াল আছে কথোপকথনের, সেগুলো ব্যবহার করা হতো। মিমিক্রি ইজ ইন্ট্রোডিউসড, মিমিক্রির প্রচলন হয়েছিল। নো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, গ্রামাটিক্যাল কোনো এক্সপ্লেনেশন ছিল না, রুলস শেখানো হতো না। লিমিটেড ভোকাবুলারি ইজ ইউজড, অল্প সংখ্যক ভোকাবুলারি শেখানো হতো। মাদার টাং ইজ ইউজড ইন লিমিটেড ওয়েস, এবং মাতৃভাষাও সীমিত আকারে ব্যবহার হতো। দ্য সাকসেসফুল রেসপন্স গেটস অ্যান ইমিডিয়েট রিওয়ার্ড, আর এই পদ্ধতিতে যারা খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারতো, শিখতে পারতো, তারা পুরস্কার স্বরূপ তারা ভালো কমিউনিকেশন করতে পারতো আর কি। টেকনিক গুলো কি কি, কি কি পন্থায় এই পদ্ধতি প্রয়োগ করতে হয়? যেমন ডায়ালগ মেমোরাইজেশন। ইন দিস মেথড স্টুডেন্ট আর গিভেন আ সেট অফ ডায়ালগ ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টু মেমোরাইজ দ্য প্র্যাকটিস ইন দ্য ক্লাসরুম। এই পদ্ধতিতে, অর্থাৎ এই অডিও লিঙ্গুয়াল মেথড পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট কিছু ডায়ালগ দেওয়া হয় নির্দিষ্ট ভাষায়, টার্গেট ল্যাঙ্গুয়েজে, যেটা শিখবো আমরা। আর ওই ডায়ালগ গুলো মুখস্থ করার মাধ্যমে তারা কমিউনিকেশন কি করতে পারে, প্র্যাকটিস করতে পারে, যোগাযোগ করার যে চর্চা সেটা করতে পারে। রিপিটিশন ড্রিলিং বা রিপিটিশন ড্রিল। ইন দিস মেথড দ্য টিচার উইল ডেলিভার অ্যান ইন্টারেস্টিং লাইন, শিক্ষক বা ইনস্ট্রাক্টর একটি ইন্টারেস্টিং লাইন ডেলিভার করবেন, অ্যান্ড দ্য স্টুডেন্ট রিপিট ইট এগেইন অ্যান্ড এগেইন, আর শিক্ষার্থীরা ওই লাইনটি বারবার রিপিট করবে। চেইন। In this process, student asked and answer each other one by one in the classroom. চেইন বিক্রিয়ার মতো আর কি, যে কোন একজন শিক্ষার্থী একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে আর ওইটা সবাই একে একে জিজ্ঞাসা করবে। ট্রান্সফরমেশন ড্রিল। ট্রান্সফরমেশন অফ গ্রামার from one state to another is done orally supplied by the teacher.
শিক্ষক যেভাবে শেখাবে আর কি, সেইভাবে তারা একে একে সকলেই এই ট্রান্সফরমেশন অফ গ্রামার সম্পন্ন করবে। অর্থাৎ শিক্ষক বা ইনস্ট্রাক্টর যতটুকু শেখাবেন, যে ডায়লগ, যে লাইন, সেইটাই শিক্ষার্থীরা ট্রান্সফার করবে। কমপ্লিটিং ডায়লগ, ইট ইজ লাইক ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক ইন এ ট্র্যাডিশনাল কোয়েশ্চেন প্যাটার্ন। এই কমপ্লিটিং ডায়লগটা কি? সেটা হচ্ছে এক ধরনের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করা, যেটা ছিল এক ধরনের ট্র্যাডিশনাল কোয়েশ্চেন প্যাটার্ন। দ্য টিচার উইল কিপ দ্য ডায়লগ ইনকমপ্লিট ফর দ্য স্টুডেন্টস টু কমপ্লিট। একজন শিক্ষক একটি অসম্পূর্ণ ডায়লগ ডেলিভার করবেন, পরবর্তীতে শিক্ষার্থীরা ওই ডায়লগটিকে পূর্ণ করবেন, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের মতো আর কি। ইউজফুলনেস, স্ট্রেংথ, অ্যাডভান্টেজেস, এই পদ্ধতির অ্যাডভান্টেজেস, সুযোগ সুবিধাগুলো কি কি? লার্নার্স হু আর নট গিভেন গ্রামাটিক্যাল রুলস ফিল স্ট্রেস ফ্রি অ্যান্ড উইলিংলি জয়েন দ্য কমিউনিকেশন প্রসেস। শিক্ষার্থীদেরকে গ্রামাটিক্যাল কোনো রুলস চাপিয়ে দেওয়া হয় না, আর এ কারণেই তারা এই ধরনের পদ্ধতিতে কমিউনিকেশন করতে স্ট্রেস ফ্রি অনুভব করে, কোনো চাপ অনুভব করে না। গ্রামার নেই, গ্রামারই তো শিক্ষার্থীদের মেইন সমস্যা। ইট ইজ লাইক ওয়ান কাইন্ড অফ গেম অফ লার্নিং, আর এইটাকে এক ধরনের শেখার যে গেম, এমনটাই মনে করে নেওয়া হয় বা ধরে নেওয়া হয়। লিমিটেশনস গুলো কি? এই পদ্ধতি প্রয়োগ করতে গেলে কি কি সীমাবদ্ধতা আছে বা সমস্যা ফেস করতে হয়, সেগুলো হলো: it fails to achieve the goal of sustainable long-term communicative competence. দীর্ঘস্থায়ী যোগাযোগ প্রক্রিয়ায় এই পদ্ধতি সফল হয় নাই বা ব্যর্থ হয়েছে। Surface forms or structure of language is given importance. ভাষার সারফেস ফর্ম অথবা স্ট্রাকচারকে গুরুত্ব দেওয়া হয়। আমরা থার্ড ইয়ারে পড়েছি যে প্রতিটি সেন্টেন্সের দুটি করে স্ট্রাকচার আছে, সারফেস এবং ডিপ স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচার কি? সারফেস স্ট্রাকচার মূলত উত্তর, কোনো কোশ্চেনের আনসার। যেমন বলে নেওয়া যেতে পারে, আমি কিছু কালার পেন কিনেছি, এটা হচ্ছে একটি বাক্যের সারফেস স্ট্রাকচার। আর ডিপ স্ট্রাকচার কি হবে? যে কয়টি কলম কিনেছো, এটা একটি প্রশ্ন, আর এটাকে ডিপ স্ট্রাকচার বলা হয় বাক্যের। তো এই পদ্ধতিতে বাক্যের সারফেস স্ট্রাকচারকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্য মিস্টেক্স অফ লার্নার্স আর নট ফোকাসড, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যে ভুলভ্রান্তি করে সেগুলোকে বেশি ফোকাস করা হয় না। দ্য লার্জ ক্লাসরুম ইজ অ্যান অবস্টাকল টু অ্যাচিভিং দ্য গোল, বড় কোনো ক্লাসরুম হলে সেখানে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। অনেক শিক্ষার্থী থাকার কারণে একজন শিক্ষক বা ইনস্ট্রাক্টর সবার সাথে কমিউনিকেট করতে ব্যর্থ হয় বা সব শিক্ষার্থীদেরকে সমানভাবে শেখাতে ব্যর্থ হয়। এই জন্যে অবশ্যই স্মল ক্লাসরুম হতে হবে এবং শিক্ষার্থীদের একটি মিনিমাম অনুপাত থাকতে হবে। আর হচ্ছে একদম স্ট্যান্ডার্ড অনুপাত হচ্ছে 1:25। একজন শিক্ষকের বিপরীতে 25 জন শিক্ষার্থী হচ্ছে বেস্ট একটি অনুপাত। স্টুডেন্টস আর নট মোটিভেটেড, শিক্ষার্থীরা মোটিভেটেড নয়। ল্যাক অফ স্কিল টিচার, দক্ষ শিক্ষকের অভাব হয়। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোর প্রবলেম হয়। ল্যাক অফ টিচিং ম্যাটেরিয়ালস, শিক্ষা দিতে গিয়ে যে সমস্ত ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয় সেগুলোর অভাব পড়ে। নন কোঅপারেশন অফ অথরিটি, যারা কর্তৃপক্ষ তারা সহযোগিতামূলক আচরণ করেন না। শর্টেজ অফ ফান্ডস, ফান্ডসের শর্ট হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ফান্ডস থাকে না। আনকনজেনিয়াল এনভায়রনমেন্ট, পরিবেশ অনুকূলে থাকে না। ল্যাক অফ প্রপার রিইনফোর্সমেন্ট, এবং প্রয়োজনীয় জনশক্তির অভাব থাকে। আর এই সমস্ত কারণেই এই মেথড প্রয়োগ করতে সমস্যা হয়। এরপরে চ্যাপ্টার 10, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং বা সংক্ষেপে SLTO বলা হয়ে থাকে। ডেফিনেশন: দিস মেথড ওয়াজ ডেভেলপড বাই ব্রিটিশ লিঙ্গুইস্ট পালমার, হর্নবি, ফাট অ্যান্ড হ্যালিডে। ব্রিটিশ লিঙ্গুইস্ট ভাষাবিদ পালমার, হর্নবি, ফাট এবং হ্যালিডের দ্বারা এই মেথডটি উত্থাপন করা হয়। বাই মেমোরাইজিং a circle situational dialogue, নির্দিষ্ট কিছু ডায়ালগ মুখস্থ করার মধ্য দিয়ে দিস মেথড ইজ অ্যাপ্রোচড, এই মেথডটি প্রয়োগ করা হয়। এর অবজেক্টিভ বা ফিচারগুলো কি কি? লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল আর গিভেন ইম্পর্টেন্স, এই দুটি স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
অ্যাকুরেসি ইন বোথ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার, গ্রামার এবং প্রোনাউন্সিয়েশনকেও সমান হারে গুরুত্ব দেওয়া হয়। অ্যাবিলিটি টু রেসপন্ড কুইকলি, আর যখন এই মেথড বা পদ্ধতিটি প্রয়োগ করা হয় তখন শিক্ষার্থীরা দ্রুত রেসপন্স করতে পারে, শিখতে পারে। আর কি কি উপায়ে এই মেথডের প্রয়োগ করা হয়? টেকনিক্স: লিমিটেড ভোকাবুলারি ইজ টট, কিছু সীমিত ভোকাবুলারি শেখানো হয়। মেমোরাইজেশন ইজ নর্মালি ডান অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য রেস্টুরেন্ট অ্যান্ড অ্যাট দ্য হসপিটাল। বিশেষ করে এয়ারপোর্ট, রেস্টুরেন্ট এবং হসপিটালে যারা সার্ভিস দেয় তাদেরকে নির্দিষ্ট কিছু ভাষা শেখানো হয়। যেমন একটি রেস্টুরেন্টে যাবেন, তারা সেম সকল কাস্টমারের সাথে একই ভাষায় কথা বলবে। ওয়েলকাম স্যার, হোয়াট উড ইউ লাইক টু অর্ডার স্যার, এনিথিং ইল স্যার, আর কিছু নিতে স্যার, এই টাইপ। শেষে গিয়ে কি স্যার, বিল স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে কিছু নির্দিষ্ট শব্দ ভোকাবুলারি শেখানো হয়, এটাই মূলত হচ্ছে আমাদের এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। এরপরে এই পদ্ধতির স্ট্রেংথ গুলো কি কি, ভালো জায়গাগুলো কি কি? এসএলটি হেল্পস দ্য লার্নার্স টু ইউজ অ্যাকুরেট টার্গেট ল্যাঙ্গুয়েজ। এসএলটির মাধ্যমে শিক্ষার্থীরা একদম অ্যাকুরেট টার্গেট ল্যাঙ্গুয়েজটি শেখে, অর্থাৎ যেই ভাষাটি তাকে প্রয়োগ করতে হবে, এয়ারপোর্টে হোক অথবা রেস্টুরেন্টে হোক অথবা হসপিটালে হোক। অ্যান্ড গ্রামাটিক্যাল রুলস দ্যাট আর স্ট্রিক্টলি ফলোয়েড, এবং সেই সাথে গ্রামাটিক্যাল রুলসও শেখানো হয় যেগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করতে হয়। এরপরে লিমিটেশন গুলো কি কি, এই পদ্ধতির সীমাবদ্ধতা কি? রাইটিং স্কিল আর ইগনোর, রাইটিং স্কিল একেবারে ইগনোর করা হয়। যেমন আপনি রেস্টুরেন্টে যাবেন, আপনাকে খুব একটা রাইটিং স্কিল লাগবে না, কি কি অর্ডার করবেন মেনু দেবে, ওরা টিক দিয়ে দিবে, বাস। নন কোঅপারেশন অফ দ্য অথরিটি, যে অথরিটিদের কোঅপারেশন থাকে না। ডিমোটিভেটেড স্টুডেন্ট, অমনোযোগী শিক্ষার্থী, ল্যাক অফ এক্সপোজার। এবং এক্সপোজার বলতে আমরা প্রকাশক বা উদ্ঘাটন বুঝে থাকি, যে নির্দিষ্ট এই মেথডের খুব একটা উদ্ঘাটন এক্সপোজ থাকে না। ল্যাক অফ এক্সপার্ট টিচার, এক্সপার্ট টিচারের অভাব থাকে। এরপর চ্যাপ্টার 11, সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এইটাই মূলত আমরা এখনো ফলো করে থাকি আমাদের স্কুল কলেজ পর্যায়ে আর কি। এই মেথড প্রয়োগ করে আমরা ইংরেজি শিখে থাকি বা ইংরেজি নিয়ে পড়াশোনা করে থাকি। ডেফিনেশন এন্ড ব্যাকগ্রাউন্ড কি? এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেফিনেশন ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো চায়, একদম নির্দিষ্ট করেই চায়। There are many methods and approaches from the beginning of target language teaching. টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার সূচনা থেকেই অনেকগুলো মেথড এসেছে। বাট ফর দ্য টাইম বিং, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, the methods like GTM, grammar translation method, DM, direct method, army method, SLT, situational language teaching method গুলো become outdated, বাতিল হয়ে গিয়েছে, and not about to reach the desired goal, এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই সমস্ত মেথড প্রয়োগ করে ভাষা শেখানোর যে প্রচলন ছিল সেগুলো বাতিল হয়ে গেছে এবং এই মেথডগুলো ব্যর্থ হয়েছে। The aim of language teaching is communication, which is not achieved by the above mentioned method. ভাষা শেখার মূল উদ্দেশ্য ছিল কি? যোগাযোগ করা। আর যেইটা এই সমস্ত মেথডের মাধ্যমে শেখা সম্ভব হয়নি। So in 1970, some linguists invented communicative language teaching. অতএব 1970 সালে অনেক ভাষাবিদরা মিলে একটি নতুন ভাষা শেখার পদ্ধতি আবিষ্কার করেন। A method focus on the authentic language used and classroom exchange, and that is called communicative language teaching. যে মেথডটি অথেন্টিক ল্যাঙ্গুয়েজে ব্যবহার হবে এবং ক্লাসরুমেও হবে, আর ওই মেথডটিকেই বলা হয়ে থাকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেশন ইজ দ্য গোল অফ সিএলটি, আর এই মেথডের মূল লক্ষ্য হচ্ছে কমিউনিকেশন করা, যোগাযোগ করতে পারা। ফিচার্স অফ সিএলটি, সিএলটির ফিচার্স গুলো কি কি, বৈশিষ্ট্য? এমফ্যাসাইজিং টিচিং টার্গেট ল্যাঙ্গুয়েজ থ্রু ইন্টারাকশন, যোগাযোগের মাধ্যম দিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখাকে গুরুত্ব দেওয়া হয়।
দ্য ইন্ট্রোডাকশন অব অথেন্টিক টেক্সট, অথেন্টিক টেক্সটকে সূচনা করা হয় বা পরিচয় করে দেওয়া হয়। যেমন আমরা কি পড়ি, সিন আনসিন কম্প্রিহেনশন গুলো পড়ি না, প্যাসেজ টেক্সট পড়ে তারপরে টেক্সট থেকে এমসিকিউ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তারপর ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপ, ম্যাচিং, এগুলো আর কি আমরা পড়ে থাকি। টু লিঙ্ক ক্লাসরুম অ্যান্ড আউটসাইড এক্সপিরিয়েন্স, ক্লাসরুম এবং আউটসাইডের যে বাইরের যে অভিজ্ঞতা সেইটার মধ্যে একটি লিঙ্ক তৈরি করা হয়। ইট ইজ দ্য মেথড অফ এরর অ্যানালাইজ, এই মেথডটি হচ্ছে এরর ভুলভ্রান্তি অ্যানালাইজ করার একটি মেথড। টেকনিক গুলো কি কি, কোন পদ্ধতি অবলম্বনে এই মেথডটি প্রয়োগ করা হয়, সেগুলো হচ্ছে সিন আনসিন কম্প্রিহেনশন, মাল্টিপল চয়েস, ট্রু ফলস, কোয়েশ্চেন আনসার, fill in the blanks, paragraph writing, dialogue, letter application, story, rearrange। আপনি এখানে এইভাবে পয়েন্ট আকারে দিয়ে দিলেন অথবা একটু বাড়ায় দিলেন, এইভাবে যে স্টুডেন্ট উইল বি এবল টু আনসার দ্য কোয়েশ্চেন অথবা স্টুডেন্ট উইল বি এবল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, এইভাবে একটু বিস্তারিত লিখে দিলেন, তাইলে আরো ভালো হবে। তারপর স্ট্রেংথ অ্যাডভান্টেজ, এই পদ্ধতির স্ট্রেংথ বা সুবিধাগুলো কি কি, যেমন কমিউনিকেশন পারপাস ইজ ফোকাসড, একমাত্র কমিউনিকেশনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, ফোকাস করা হয়। দ্য ইন্টারাকশন অকার্ড ইন দ্য ক্লাসরুম বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ক্লাসরুমে একটা ইন্টারাকশন প্রক্রিয়া হয়। দ্য লার্নার্স ইউজ দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীরা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স কাজে লাগায়। লিমিটেশনস গুলো কি কি, এই পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে আমাদের দেশগুলোর মতো দেশে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আর কি কি কারণে এই পদ্ধতি সাকসেস হয় না, সেগুলো হচ্ছে ল্যাক অফ ট্রেইন টিচার, দক্ষ শিক্ষকের অভাব থাকে, ল্যাক অফ ফ্যাসিলিটিস, অনেক ফ্যাসিলিটিস এর সমস্যা আমাদের মানে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট স্কুলগুলোতে, ল্যাক অফ প্রপার টেক্সট বুক, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, ডিমোটিভেটেড স্টুডেন্টস, নন কোঅপারেশন অথরিটি, ফিনান্সিয়াল কন্ডিশন, কালচারাল কনফ্লিক্ট, ফল্টি এক্সাম সিস্টেম। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এক্সাম সিস্টেমের কারণে আমাদের শিক্ষার্থীরা কি করে, ভয়ে ইংলিশ শেখে না, যতটুকু শিখে তারা পরীক্ষা পাশ করার জন্য শেখে। হোয়াট ইজ দ্য রোল অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন সিএলটি, সিএলটি এই মেথডে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা কি থাকবে। দ্য রোল অফ টিচার্স ইন সিএলটি, শিক্ষকদের ভূমিকা। দ্য টিচার টকস লেস, শিক্ষকরা কম কথা বলবেন। দ্য টিচার লিসেন্স মোর, শিক্ষকরা বেশি বেশি শুনবেন শিক্ষার্থীদের থেকে। বিকাম অ্যান অ্যাক্টিভ ফ্যাসিলিটেটর অর টিচার, একজন অ্যাক্টিভ ফ্যাসিলিটেটর অথবা টিচার হবেন। প্লেজ দ্য রোল অফ অ্যান অ্যানালিস্ট, একজন অ্যানালিস্টের রোল প্লে করবেন, মানে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। টিচার ইজ দ্য কাউন্সিলর, এবং টিচার কি হবে, লাস্টে কাউন্সিলর হবে, অর্থাৎ শিক্ষার্থীরা যখন ভুলভ্রান্তি করবে শিক্ষক সেইটা সমাধান করে দিবেন। এরপরে দ্য রোল অফ স্টুডেন্টস ইন সিএলটি, শিক্ষার্থীদের কি ভূমিকা থাকবে এই সিএলটিতে। দ্য স্টুডেন্টস টক মাচ, শিক্ষার্থীরা বেশি বেশি কথা বলবে, যোগাযোগ করবে, ইন্টারাকশন করবে। দ্য স্টুডেন্ট আর রেসপন্সিবল ফর দেয়ার লার্নিং, শিক্ষার্থীরাই তাদের শিক্ষার জন্য বা লার্নিং এর জন্য রেসপন্সিবল থাকবে। দেয়ার মোটিভেশন প্রমোটস দ্য লার্নিং প্রসেস, মোটিভেশন তাদের এই শিক্ষার প্রক্রিয়াকে প্রমোট করবে। দ্য স্টুডেন্টস আর অ্যাক্টিভ প্রেজেন্টার্স, শিক্ষার্থীরাই অ্যাক্টিভ প্রেজেন্টারের ভূমিকা পালন করবে। দ্য স্টুডেন্টস ফিলস ফ্রি ইন এরর মেকিং, এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট, যে শিক্ষার্থীরা কি করবে, ভুলভ্রান্তি করতে কখনোই তারা স্ট্রেস ফিল করবে না, যে ভুল হোক হোক সমস্যা নেই, আমরা তাও শিখতেছি। কিন্তু অনেকেই যখন ভুল করার ভয়ে প্র্যাকটিস করবে না, তখন তারা কখনোই সফল হবে না।